আহ, প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে হাজির হয়েছি সেই অধ্যায়টার নাম হচ্ছে বল। এখন প্রথমত তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে বল জিনিসটা কি, আহ, এটা তুমি যদি চিন্তা করতে চাও তুমি আশেপাশের অনেক কিছু মিলিয়ে দেখতে পারবা যে বল জিনিসটা আসলে কি। তোমাকে যদি বলা হয় যে দরজা খুলতে, তো তুমি দরজা খোলার জন্য যেটা ব্যবহার করবা সেটাই হচ্ছে বল। অথবা তোমাকে যদি বলা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় তোমার নিজের অবস্থান পরিবর্তন করতে, তাহলে তুমি কি করবা? বল প্রয়োগ করেই নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা। মানে সহজ কথা বলতে গেলে যেটা, আমাদের বাস্তব জীবনে এরকম অসংখ্য উদাহরণ আছে যেটা আসলে বলের সাথে তোমার রিলেট করা যায়। তো চলো আজকে আমরা বল নিয়ে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে তোমাদের বল সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হবে। চলো শুরু করি। বল, তো বল নিয়ে কথা বললেই আসলে যেই মহান বিজ্ঞানীর কথা আসে তার নাম হচ্ছে নিউটন। কারণ নিউটনের বলের গতি সম্পর্কে তিনটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে। তো ফার্স্টে আমরা নিউটনের প্রথম সূত্রটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো নিউটনের প্রথম সূত্রটা আসলে কি? নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, চলমান বস্তু সমবেগে চলমান থাকবে। এর অর্থটা কি আসলে? এর অর্থটা হচ্ছে তুমি যদি বল প্রয়োগ না করো তাহলে তোমার টেবিলের বইটা যেখানে আছে সারা জীবন সেখানেই থাকবে। আবার তুমি যদি বল প্রয়োগ না করো, একটা গতিশীল, মানে বলতে গেলে যেটা একটা গতিশীল বাস, তুমি যদি ব্রেক না চাপো এটা যেভাবে গতিশীল সারা জীবন সেভাবেই গতিশীল হবে। এটাই ছিল স্যার নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্রটা ছিল যে স্থির বস্তু সারা জীবন কি থাকবে? স্থির থাকবে। আর চলমান বস্তু কি বেগে চলতে থাকবে? সমবেগে চলতে থাকবে। এই সমবেগ জিনিসটা কি আসলে? এই জিনিসটা বুঝতে হলে আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে, বেগের সম্পর্কে একটু আইডিয়া থাকা জরুরি, তাহলে সমবেগটা বুঝতে খুবই সহজ হবে। তো এখানে একটা কথা বলা আছে যে এক্ষেত্রে বেগ ও দ্রুতি পরস্পরের সমান। এই জিনিসটা তুমি যদি আরেকটু ক্লিয়ারিফাই করে বুঝতে চাও তাহলে এদিকে একটু লক্ষ্য করো। তুমি দেখবা এখানে দুইটা গাড়ি দেয়া আছে। দুইটা গাড়ি সাহায্যে আমরা খুব সহজেই এই লাইনটা বোঝার চেষ্টা করব। তো এখানে আমি ধরে নিচ্ছি যে এই উপরের যে গাড়িটা, এই উপরের গাড়িটার একটা বেগ হচ্ছে 0। কোনো একটা বস্তুর বেগ 0 এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বস্তুটা স্থির অবস্থায় আছে। তুমি কি এটা জানো যে ধরো আমি বললাম কোন একটা বস্তুর বেগ 12 মিটার পার সেকেন্ড, এর অর্থটা কি জানো? এর অর্থটা হচ্ছে দেখো খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করো। উপরে কি আছে? 12 মিটার, আর নিচে কি আছে? সেকেন্ড। এখন সেকেন্ডের এখানে কিছু নাই, মানে মনে মনে কি আছে? 1 আছে। এর অর্থ হচ্ছে এই যে এমন। এর অর্থ হচ্ছে গাড়িটা বা কোনো একটা গতিশীল বস্তু 1 সেকেন্ডে কত মিটার যায়? 12 মিটার যায়। এখন যদি সেটা 0 মিটার পার সেকেন্ড হয় তাহলে তো বুঝতেই পারতেছো যে সে 1 সেকেন্ডে কোনো অবস্থানের পরিবর্তনই করে না, যেখানে আছে সেখানেই থাকে। তার মানে আমি ধরে নিলাম যে এই গাড়িটার বেগ ইউ সমান সমান 0 ms ইনভার্স 1। আর এই যে নিচে যার একটা গাড়ি আছে, এই দ্বিতীয় গাড়িটার আমি বেগ ধরে নিলাম ইউ সমান সমান 12। এখন স্যার এই দুইটার অর্থ তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, কারণ ওইখানে আমি অলরেডি এটা বুঝাই দিছি। এখন বিষয় হচ্ছে যদি তুমি এই দুইটা গাড়ির একটা গাড়িতেও কোনো বল প্রয়োগ করলা না, মানে এখানেও বলের পরিমাণ কত? 0, এখানেও বলের পরিমাণ 0, তাহলে কিছু সময় পর তুমি আসলে যেই ঘটনাটা লক্ষ্য করবা সেই ঘটনাটা হচ্ছে এই গাড়িটা যেইখানে আছে সেখানেই থাকবে, কিন্তু এই গাড়িটা যেখানে আছে সেখানে না থেকে তার অবস্থানের পরিবর্তন করবে। কেন পরিবর্তন করবে? কারণ সে আগে থেকেই তার অবস্থানের পরিবর্তন করতেছিল, আর তুমি তাকে থামানোর জন্য বল প্রয়োগ করো নাই, তাই সে কি করতে থাকবে? আরও সামনের দিকে আস্তে আস্তে যেতে থাকবে।
তার মানে ভাইয়া আমি যেটা বুঝাইতে চাচ্ছি স্যার সেটা হচ্ছে আমি যদি এই প্রথম গাড়ির ক্ষেত্রে যত সময় ব্যয় করি না কেন কোনো লাভ নাই, গাড়িটা যেখানে আছে সেখানেই থাকবে। কিন্তু আমি যদি দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এই সেম সময়টাই নেই, তাহলে দ্বিতীয় গাড়িটা কিন্তু এখানে থাকবে না, সে তার অবস্থানের পরিবর্তন করবে। এখন সে কত দূর যাবে, কোথায় যাবে, এগুলো জানতে হলে তোমাকে আসলে গতির অধ্যায়টা দেখতে হবে। আমরা আস্তে আস্তে এগুলো নিয়েও কথা বলবো। ওকে, আমরা তাহলে নিউটনের প্রথম যে সূত্রটা সেই সূত্র সম্পর্কে একটা আইডিয়া গেইন করতে পারছি। সেই আইডিয়াটা কি? সেই আইডিয়াটা হচ্ছে আমি যদি বল প্রয়োগ না করলে অবস্থান একই থাকে, মানে একটা বস্তু যেখানে থাকার কথা সেখানেই থাকে। তো মজার বিষয় হচ্ছে তুমি সাধারণত এই দুইটা গাড়ির অবস্থান দেখে সময় সাপেক্ষে অবস্থানকে বিবেচনা করে বলে দিতে পারতেছো যে এখানে বল ছিল না বল ছিল না। এখন দেখো বাবা, বল আসলে এমন একটা জিনিস, এটা খুব অল্প মুহূর্তের জন্য ক্রিয়াশীল হতে পারে, আবার এটা একটা ধারাবাহিকভাবে ক্রিয়াশীল হইতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এর আগে আমরা আরেকটা জিনিস জানার চেষ্টা করব, সেই জিনিসটা হচ্ছে যে আমি লেখচিত্রের মাধ্যমে আসলে বুঝতে পারি কি না কোথায় বল আছে কোথায় বল নাই। কেননা এই জিনিসটা বোঝা খুবই জরুরি, কারণ এর পরবর্তী পাঠটাই তুমি দেখবা তোমার পাঠ্য বইতে এরকম একটা লেখচিত্র দিয়ে দিছে, এবং এই লেখচিত্র দিয়ে তোমাকে বুঝতে হবে যে কোথায় বল আছে কোথায় বল নাই। এখন স্যার, তুমি যদি লেখচিত্রের প্রাথমিক ধারণা তোমার মধ্যে না থাকে তাহলে কিন্তু তুমি এটা ধরতেই পারবা না যেখানে কোথায় বল আছে আর কোথায় বল নাই। তাহলে চলো এই লেখচিত্র পড়ার আগে আমরা লেখচিত্র সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নিয়ে দেখব। চলো শুরু করি তাহলে। দেখো, আমরা এখানে যেসব লেখচিত্র নিয়ে আলোচনা করব এই সবগুলো লেখচিত্র সাধারণত এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বেস হবে, মানে এটা 2 ডাইমেনশনের একটা লেখচিত্র হবে যার 2টা মাত্রা আছে। যেমন আমি এই নিচে বরাবর এক্স অক্ষকে বিবেচনা করলাম আর এই উপরে বরাবর ওয়াই অক্ষকে বিবেচনা করলাম। বাবা, এখানে এক্স অক্ষ বিবেচনা করা এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে আমি এখানে যেই ভ্যালুগুলোই বসাই না কেন এই ভ্যালুগুলো হবে কার ভ্যালু? এক্স এর ভ্যালু। আর এই উপরের দিকে যে আমি ওয়াই অক্ষটা দিছি আমি এখানে যেই ভ্যালুগুলোই বসাই না কেন এগুলো কার ভ্যালু হবে? ওয়াই এর ভ্যালু হবে। এখন প্রশ্ন হয়েছে যে এখানে আমি কিভাবে বুঝবো যে এক্স এর মানের পরিবর্তন হচ্ছে না ওয়াই এর মানের পরিবর্তন হচ্ছে? তো স্যার, এই পরিবর্তনটা তোমার বুঝতে হলে তোমাকে এই দুইটা রেখার বাহিরে তৃতীয় একটা রেখা অথবা কোনো একটা বিন্দুর সাহায্য নিতে হবে। মানে এই গ্রাফে যদি আমি তৃতীয় একটা রেখা অঙ্কন করি তবেই আমি বুঝতে পারবো যে এখানে আসলে এক্স আর ওয়াই এর মধ্যে কোনটার পরিবর্তন হচ্ছে। তো দেখো, এখানে আমি তৃতীয় যে রেখাটা নিয়েছি এই রেখাটা কিন্তু মূলবিন্দুগামী একটা সরল রেখা হয়েছে। মূলবিন্দু মানে হচ্ছে দেখো এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেই বিন্দুতে আসলে মিলিত হয়েছে এটাকেই মূলবিন্দু ধরা হয়। আর এই মূলবিন্দু থেকেই তোমার কি করছি, তৃতীয় রেখাটা মূলবিন্দুগামী কি হয়েছে? সরল রেখা হয়েছে। স্যার, আজকের পর থেকে যদি কোনো লেখচিত্রে তুমি এরকম মূলবিন্দুগামী সরল রেখা দেখো এর অর্থ হচ্ছে এই গ্রাফে যেই উপাদানগুলো ব্যবহার করা হয়েছে উভয় উপাদানের মানে কি হইতেছে? পরিবর্তন হইতেছে। তার মানে ডিয়ার স্টুডেন্ট, এই জিনিসটা নোট করার বিষয়। সেই জিনিসটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখার ক্ষেত্রে মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে কি প্রযোজ্য? মূলবিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দুই পাশে
যারা থাকবে তারাই আসলে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তার মানে হচ্ছে এখানে এক্স এর যে মান, এক্স এর মানও কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। এখানে ওয়াই এর মানও কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তার মানে আমি গ্রাফের একটা বেসিক জেনে ফেললাম, সেটা কি একটু রিমাইন্ড করে দিচ্ছি। যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, আমি দুইটা অক্ষ নেই, তাহলে এই গ্রাফে এক্স এর মানের পরিবর্তন হচ্ছে না ওয়াই এর মানের পরিবর্তন হচ্ছে, এইটা বোঝার জন্য আমার তৃতীয় একটা রেখার সাহায্য নিতে হবে। এই যে যে তৃতীয় রেখাটা, এটা যদি মূলবিন্দুগামী সরলরেখা হয় তাহলে উভয় অংশ কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তো এটা গেল আমাদের একটা বেসিক। এখন আমরা আরেকটা অংশ নিয়ে আলোচনা করতে পারি। যেমন যদি এমন একটা গ্রাফ হয় যে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন বলো তো এখানে এক্স পরিবর্তিত হচ্ছে না ওয়াই পরিবর্তিত হচ্ছে, এইটা বোঝার জন্য আসলে আমার কি লাগবে, তৃতীয় একটা রেখার সাহায্য লাগবে। এখন তৃতীয় রেখাটা ধরো এমন, তৃতীয় রেখাটা ধরো এমন। দেখো গতবারের যে রেখাটা ছিল, গতবারের যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা আর এই গ্রাফটা কিন্তু সিমিলার না। দুইটা গ্রাফের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি তোমাদের সুবিধার জন্য গতবারের যে গ্রাফটা, এটা এখানে দিয়ে রাখছি। দেখো ওই গ্রাফটা এমন ছিল মূলবিন্দুগামী সরলরেখা। আর এখানে এই গ্রাফটা দেখো তো, এই গ্রাফটার এই যে তৃতীয় রেখাটা, এই তৃতীয় রেখাটা ভাইয়া কার সমান্তরাল, এক্স এর সমান্তরাল না? এই তৃতীয় রেখাটা কার সমান্তরাল, এক্স এর সমান্তরাল। তো তুমি যদি এমন কোনো গ্রাফ দেখো যেখানে তৃতীয় রেখাটা কোনো একটা অক্ষের সমান্তরাল, তাহলে তুমি সবার আগে কি করে ফেলবা জানো, একটু কষ্ট করে লিখে রাখবা যে এক্স এর সমান্তরাল। এক্স এর সমান্তরাল। স্যার তৃতীয় রেখাটা যার সমান্তরালে সে আসলে বৃদ্ধি পাবে বা পরিবর্তিত হবে, আর বাকি যেটা সেটা নির্দিষ্ট মানে স্থির থাকবে। তার মানে যার সমান্তরাল সে আসলে কি হবে, পরিবর্তিত হবে। তার মানে এখানে এক্স এর মান পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এখানে কে পরিবর্তনশীল না, ওয়াই। ওয়াই এর মান নির্দিষ্ট। তাহলে দেখো আমরা অলরেডি দুইটা গ্রাফ নিয়ে কথা বলে ফেলছি। একটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, এটা হলে কি হচ্ছে, গ্রাফের উভয় পাশে যা আছে তাদের সবার মান কি পাবে, পরিবর্তন হবে, তাদের সবার মানের কি ঘটবে, পরিবর্তন ঘটবে। আর যদি এমন হয় তৃতীয় রেখাটা যার সমান্তরাল সে কি হবে, পরিবর্তনশীল, আর অপোজিটটা কি থাকবে, নির্দিষ্ট মানে স্থির থাকবে। তো তোমরা এই দুইটা গ্রাফ যদি মোটামুটি বুঝে ফেলো, তাহলে তোমাদের জন্য তৃতীয় একটা গ্রাফ, এটা তোমরা নিজেরা চেষ্টা করবা, তোমরা নিজেরা এটা চেষ্টা করবা যে এই ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটতেছে। এই গ্রাফের ক্ষেত্রে কি ঘটতেছে এটা একটু তোমরা বের করার চেষ্টা করবা, ঠিক আছে? এখন আমরা যে দুইটা গ্রাফ শিখলাম, এই দুইটা গ্রাফ যদি এমন হয় তাহলে আমরা কিভাবে এক্সপ্লেইন করব। দেখো স্যার, এখন যে গ্রাফটা আমরা আঁকাইছি,
আগে কিন্তু ওই গ্রাফটা একটা একটা ছোট ছোট অংশ ছিল। এখন তুমি সবার আগে চিন্তা করবা যে এখানে কয়টা অংশে ভাগ করা হয়েছে। তুমি দেখো ভালো করে, এখানে কিন্তু এইটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, তার মানে এখানে টোটাল কয়টা অংশ আছে? 3টা অংশ আছে। গুড, ধরতে পারছো। এখন তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো বাবা, এই অংশটা আমি যদি এখানে এটাকে যদি এক্স অক্ষ বিবেচনা করি আর এটা যদি ওয়াই অক্ষ বিবেচনা করি, আমি এটাকে ও দিলাম, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে কি দিলাম? সি দিলাম। তাহলে এখানে এই গ্রাফটা টোটাল কয়টা অংশে ভাগ হয়ে গেল? ও এ অংশে ভাগ হয়ে গেল। এটা একটা অংশ, এটা একটা অংশ, আবার এইটা একটা অংশ। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে প্রতিটা অংশে এক্স আর ওয়াই এর কি পরিবর্তন হচ্ছে সেটা কি বলা যাবে? দেখো, এটা বলতে হলে আমরা ওই যে আবার সেম ওই জিনিসটা এই পাশে রেখে নিচ্ছি। এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, এর মানে এখানে এক্স এর মানও পরিবর্তন, ওয়াই এর মানও পরিবর্তন। আমি এটা দিয়ে এই সাইনটা দিয়ে পরিবর্তন বুঝাইছি। যদি এমন গ্রাফ হয় এর মানে হচ্ছে এখানে y এর মানটা কি? y এর মানটা হচ্ছে নির্দিষ্ট মানে স্থির আর x কি? পরিবর্তনশীল। এখন তুমি কি করো স্যার, এই অংশটার সাথে এই অংশটাকে মিলাও। দেখো তো বাবা, এই অংশের চেহারা আর এই অংশের চেহারা সেম না? গুড। তাহলে এই অংশের চেহারা যদি সেম হয় তার মানে এই ও এ অংশে আমার কি হচ্ছে? এক্স এর মানও বৃদ্ধি পাচ্ছে, আবার ওয়াই এর মানও কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এখন তুমি যদি এই এবি অংশটা দেখো স্যার, এই এবি অংশটার সাথে কি এই অংশের মিল আছে না? আচ্ছা, আমি কি বলছিলাম? কোনো একটা রেখা যার সমান্তরালে আছে, কোনো একটা রেখা যার সমান্তরালে আছে সে আসলে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে বৃদ্ধি পাচ্ছে কে? এখানে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে এক্স। আর এখানে কে স্থির আছে? এখানে স্থির আছে হচ্ছে ওয়াই। ওয়াই হচ্ছে নির্দিষ্ট। এখন প্রশ্ন হয়েছে এইটা কিভাবে বুঝবা? এটা খুবই সহজ। তুমি মনে মনে এখানে একটা জিনিস কল্পনা করতে পারো। তুমি দেখো, এই যে এই পোর্শনটা, এই যে এই বি থেকে সি পর্যন্ত তুমি এই পোর্শনটা এভাবে বাড়িয়ে দাও, আবার এই বি থেকে এই অংশটা তুমি বাড়িয়ে দাও। তুমি দেখো তো এই জিনিসটা কি দেখতে অনেকটা তোমার মূলবিন্দুগামী সরলরেখার মতো হয়ে যাচ্ছে না? ঠিক ধরছো, এই জিনিসটা আসলে অনেকটা মূলবিন্দুগামী সরলরেখার মতোই হয়ে গেছে। তার মানে এই অংশে কি হচ্ছে? সেম, এখানে এক্সও বৃদ্ধি পাচ্ছে, আবার ওয়াইও বৃদ্ধি পাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি লেখচিত্রের এই অংশটা ভালো করে বুঝতে পারো তাহলে এখন আমি বলের যে গ্রাফটা বুঝাবো ওটা তোমাদের জন্য বুঝতে অনেক সহজ হয়ে যাবে। আর তোমরা যদি এটা নাও বুঝতে পারো তাহলে আরও কিছু সহজ টেকনিক দিয়ে আমি বোঝানোর ট্রাই করব। তোমরা যারা আরও সহজভাবে বুঝতে চাও তারা নিচে কমেন্ট করে দিও। আমরা এখন গতির পরবর্তী স্লাইডটাতে চলে যাচ্ছি। দেখো, এখন আমরা সেই অবস্থান, সময়
ও বেগ ও সময় দুটি লেখচিত্র দেখব এবং এই লেখচিত্রতে দেখো এই বরাবর সময় দেয়া আছে, আমরা বের করার চেষ্টা করব এখানে কোন সময় বল আছে কোন সময় বল নাই। তো আগে বলছিলাম যে বের করার আগে তোমাকে বুঝতে হবে যে গ্রাফটা আসলে কি বলছে এবং কি কথা বলতেছে। তো সহজ করে বলি, দেখো তো একটা জিনিস, দেখো তো গ্রাফের এই যে দেখো এইটা একটা অংশ, আবার এইটা একটা অংশ, আবার এইটা একটা অংশ। আমি তোমাদের সুবিধার জন্য এই অংশগুলোকে এ বি সি ডি তে ভাগ করে দিছি। তাহলে তোমরা যদি কিছুক্ষণ আগে ওই গ্রাফের বেসিক লেকচারটা দেখে থাকো তাহলে তোমরা অলরেডি কিন্তু বুঝে যাচ্ছ যে এখানে এই যে এ বি, দেখো তো বাবা, এই বরাবর কাকে দেওয়া আছে? সময়কে। আর এই বরাবর কাকে দেওয়া আছে? অবস্থানকে। তাহলে আমি যদি এটাকে এ বি অংশ বিবেচনা করি, এ বি অংশ বিবেচনা করি, তাহলে বলো তো বাবা এই অংশটা কার সমান্তরাল? ঠিক ধরছ, এটা সময়ের সমান্তরাল। কার সমান্তরাল? সময়ের সমান্তরাল। আমি তোমাদেরকে কি শিখিয়েছি? তৃতীয় রেখাটা বাবা যার সমান্তরাল সে বৃদ্ধি পাচ্ছে বা সে পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে পরিবর্তন হচ্ছে কে? সময়। সময় পরিবর্তনশীল, পরিবর্তনশীল। কিন্তু বাবা যদি প্রশ্ন করা হয় অবস্থান, অবস্থান কি পরিবর্তনশীল? না, অবস্থান পরিবর্তনশীল না। তার মানে ঘটনা হচ্ছে এখানে অবস্থান নির্দিষ্ট, নির্দিষ্ট অবস্থান নির্দিষ্ট, অবস্থান নির্দিষ্ট। এখন আমি তোমাদেরকে কি শিখাইছি? যদি অবস্থান নির্দিষ্ট থাকে তার মানে বুঝতে হবে যে ওখানে আসলে কি নাই? কোনো বল নাই। কারণ দেখো বাবা সময় কিন্তু যাচ্ছে, কিন্তু সে কি তার অবস্থানের পরিবর্তন করতেছে? করতেছে না। তাহলে বুঝতে পারতেছো যে এই অংশে আসলে মূলত কি নাই? এই অংশে আসলে মূলত কি নাই? বল নেই, বল নেই। রাইট? এখন বাবা আরেকটা জিনিস যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এই অংশটা যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখো, তুমি দেখো এখানে এই যে বি আর এই যে সি, এই রেখাটা, এই যে রেখাটা, এই রেখাটি কি বাবা মূলবিন্দুগামী সরলরেখা না? মূলবিন্দুগামী সরলরেখা। সরলরেখা। এখন স্যার মূলবিন্দুগামী সরলরেখা হলে কি হয়? মূলবিন্দুগামী সরলরেখা হলে গ্রাফের দুই পাশে, লেখচিত্রের দুই পাশে যেটা থাকে তারা দুইজনই কি হয়? পরিবর্তনশীল হয়। তার মানে বিষয়টা হইছে এখানে সময়, সময় কি পরিবর্তনশীল? সময় তো পরিবর্তনশীল হবে, কারণ এটা তো আমাদের হাতে নাই। পরিবর্তনশীল। আবার এখানে অবস্থানও কি? পরিবর্তনশীল। এখানে আসলে একটা লজিক খাটতেছে। সেই লজিক হচ্ছে বাবা অবস্থান পরিবর্তনশীল হতেই আছে, হতেই আছে। যদি এমন ঘটনা ঘটে তাহলে যে সেখানে পুরো অংশ জুড়েই বল আছে, ব্যাপারটা কিন্তু তা না। এইটা বুঝতে হইলে তোমাকে আরেকটা আইডিয়া জানা থাকা খুবই জরুরি। এই আইডিয়াটা যদি তোমার না থাকে তাহলে এইখানটায় আইসা তুমি একটা বড় সড়ো লেভেলের ধরা খায়া যাবা। তোমার কাছে মনে হবে যেখানে বি সি পুরো সময়টা জড়িয়ে মনে হয় আসলে বল আছে, আসলে কিন্তু তা না স্যার। এইটা বুঝতে হইলে তোমাকে
আর একটা ছোট্ট জিনিস সম্পর্কে আইডিয়া গেইন করতে হবে, তারপর তুমি এটা বুঝতে পারবা। কথা কি বুঝতে পারছি? তো সেই ছোট্ট জিনিসটা কি, চলো আমরা ছোট্ট জিনিসটা বুঝতে হলে তোমাকে আসলে গতি বুঝতে হবে। এখন তুমি যদি গতির অংশটা ভালোভাবে না বুঝে আসো, তাহলে কিন্তু এই অংশটা বুঝতে একটু ঝামেলা হবে। আচ্ছা, আমি আসলে যে জিনিসটা একটু বলি তোমাকে, হ্যাঁ। এই যে আমি এখন এমন একটা অবস্থায় এসে পড়ছি, হ্যাঁ, এই অবস্থাটার জন্য আমার 2 নম্বর অধ্যায় ব্যাক করা দরকার, ঠিক আছে? একটু অনেকক্ষণ থেমেই তোমার সাথে কথা বলতেছি। 2 নম্বর অধ্যায় ব্যাক করা দরকার, কিন্তু বিষয় হয়েছে 2 নম্বর অধ্যায় যদি ব্যাক করা হয় তাহলে পুরো চ্যাপ্টারটা একটা হজবরল তৈরি হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমি যে কাজটা করতে পারি, যে এখানে জাস্ট খালি বলে দিতে পারি কোথায় বল আছে মুহূর্তের জন্য, এইটা বইলা মানে জাস্ট খালি এটা স্কিপ করে দিতে পারি। কথা বুঝতে পারছি? হ্যাঁ, কারণ কারণ বিষয় হচ্ছে এখন যদি আমি আবার ধরো 2 নম্বর অধ্যায় যাওয়া শুরু করে দিই, তাহলে কিন্তু এখানে একটা গোলমাল লেগে যাচ্ছে। তার মানে আমি ফার্স্টে যে জিনিসটা বলে নিছি যে এই যে এখানে যে একটা লজিক আছে, এই লজিকটা বুঝতে হলে তোমাদের 2 নম্বর অধ্যায়টা ক্লিয়ার হইতে হবে। এরপরে জাস্ট খালি আমি উত্তরটা বলে দিই যে এই মুহূর্তে বল আছে, এই মুহূর্তে বল নেই। ঠিক আছে, এটাই মনে হয় ভালো হয় না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হয়েছে এই যে আমরা যে বিসি অবস্থানে এসে পৌঁছাইলাম, এই বিসি আসলে কি মূলবিন্দুগামী সরলরেখা। এখানে সময় পরিবর্তনশীল, এখানে অবস্থানও পরিবর্তনশীল। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ থটস হচ্ছে অবস্থান পরিবর্তনের জন্য আমার বল লাগে, এটা সত্য, কিন্তু অবস্থান পরিবর্তন হতেই আছে হতেই আছে হতেই আছে, তাইলে যে এখানে বল আছে এটা কিন্তু বলা যাবে না। ব্যাপারটা ভালো করে বুঝো। ব্যাপারটা হচ্ছে কি, অবস্থানের পরিবর্তন করব, হ্যাঁ, এর জন্য আমার বলের দরকার আছে, কিন্তু সে অবস্থানের পরিবর্তন করতেই আছে করতেই আছে করতেই আছে, এইখানে যে বল আছে না নাই এটা কিন্তু বলা খুবই দোষকর। এখন অবস্থান পরিবর্তন হইলে বল আছে না নাই এটা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে সে অবস্থানের সাথে সাথে বেগের পরিবর্তন করতেছে কিনা। দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু তোমাকে বললাম। সে জিনিসটা কি? সে জিনিসটা হচ্ছে অবস্থান পরিবর্তনের মুহূর্তে, অবস্থান পরিবর্তনের কি মুহূর্তে বল দরকার, ঠিক আছে? বল দরকার, এটা সত্য, এতে কোনো ডাউট নাই। কিন্তু বাবা, এই অবস্থানের পরিবর্তনের সাথে সাথে যদি তার বেগ একই থাকে তাইলে কিন্তু সেখানে বল নাই। তার মানে আমি কি বলছি, অবস্থান পরিবর্তনের মুহূর্তে আমার কি দরকার? বল দরকার। কিন্তু সে অবস্থান পরিবর্তন করতেছে সমবেগে, তাহলে কিন্তু তার সেখানে কি নাই? বল নাই। তার মানে অবস্থানের সাথে সাথে যদি বেগেরও পরিবর্তন হয়, তবেই স্যার বল আছে। এখন প্রশ্ন হয়েছে, গ্রাফ দেখে আমরা এটা বুঝবো কেমনে স্যার অবস্থানের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তন হয়েছে কি হয় নাই? তো এইটা বুঝতে হলে তোমাকে আসলে দ্বিতীয় অধ্যায়ের বেসিক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। যদি দ্বিতীয় অধ্যায়ের বেসিক সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তাহলে বোঝাটা একটু কষ্টকর। তার মানে বিষয়টা হয়েছে, এটা হচ্ছে অবস্থানের পরিবর্তন হয়েছে, আর এখানে অবস্থানের পরিবর্তনটা যেহেতু মূলবিন্দুগামী সরল রেখা, তার মানে একই হারে হয়েছে। তার মানে এখানে পুরো বি থেকে সি পর্যন্ত সময় অবধি যে বল আছে সেটা বলা যাবে না। তাহলে এখানে কোথায় কোথায় বল আছে? এখানে বল আছে হচ্ছে এই যে বি অবস্থানের মুহূর্তে, আর এই যে সি অবস্থানে থামার মুহূর্তে, এই দুইটা অংশের মুহূর্তে বল আছে। তো আশা করি আমরা অবস্থান ও সময়ের যে লেখচিত্রে কোথায় কোথায় বল আছে সেই জিনিসটা বুঝে ফেলছি। আর বেগ সময় লেখচিত্রের যে বলটা, এটা তোমরা চেষ্টা করবা। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভরবেগ।
ডিয়ার স্টুডেন্ট, ভরবেগ এটা আসলে খুবই সহজ একটা টপিক, আবার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ভরবেগের সাহায্যে তুমি অনেক কিছুই ব্যাখ্যা করতে পারবা। তো স্যার, ভরবেগ জিনিসটা কি? ভরবেগ হচ্ছে ভরবেগ জিনিসটা হচ্ছে, ধরো এটা এম ভরের একটা বস্তু, এই এম ভরের একটা বস্তু এই দিকে ভি বেগে যাত্রা করতেছে। বেগ একটা ভেক্টর রাশি, তাই এখানে উপরে একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে। তো এম ভরের একটা বস্তু ভি বেগে এদিকে যাত্রা শুরু করছে, তাহলে তার ভরবেগটা কি হবে? আসলে ভরবেগের সংজ্ঞাটা নিয়ে একটু কথা বলে নেই। ভরবেগ হচ্ছে খুবই সহজ একটা জিনিস। ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। গুণফলকে ভরবেগ বলা হয়। ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। এখন দেখো স্যার, এখানে ভর কত? এম, আর বেগ কত? ভি। তার মানে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করলে পি ইকুয়ালস টু এম ভি। এখানে আসলে ভরবেগের পরিবর্তনটা, মানে ভরবেগের দিকটা আসলে সাধারণত বেগের দিকে হয়, তাই বেগের আর বেগ এবং ভরবেগ উভয়ের উপরে কী চিহ্ন দেওয়া আছে? ভেক্টর চিহ্ন দেওয়া আছে। এখন স্যার, ফিজিক্সের কোনো একটা রাশি সম্পর্কে আইডিয়া নেওয়ার সাথে সাথে ওই রাশিটার একক জানা খুবই জরুরি। কারণ তুমি যদি বাবা একক না জানো, তাহলে তুমি বুঝতে পারবে না যেটা আসলে কার পরিমাণ বা কার মান বুঝাইছে। ভরবেগের এককটা হচ্ছে, যেহেতু ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে ভরবেগের এককটা হচ্ছে কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা ভরবেগ চিনে ফেলছি। ভরবেগ কি? ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলা হয়। ভরবেগের এককটা কি? কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স 1। আর বেগের দিক ভরবেগের দিকের সাথে সম্পৃক্ত, এর জন্য ভেক্টর চিহ্নটা দুইটাতেই দেওয়া হয়েছে। এরপর ভরবেগ রিলেটেড একটা অঙ্ক আছে আমাদের বইতে, আমরা এটা নিয়ে আলোচনা করব। আগে একটা কথা বলি, ভরবেগ যেহেতু ভেক্টর রাশি, তাই এর দিকটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এর দিকটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে দিকটাকে ভালো করে বিবেচনা করতে হবে। এখানে বলছে তুমি একটি টেনিস বল 10 ms ইনভার্স বেগে, বাবা দেখো তো এখানে কি কথা আছে? বেগে কথাটা আছে না? বেগে কথাটা আছে। বেগে একটা দেয়ালে ছুঁড়ে দেওয়ার পর এটা একই বেগে তোমার দিকে ফিরে এসেছে। বলটির ভর 100 গ্রাম হলে ভরবেগের পরিবর্তন কত? তাহলে বাবা পরিবর্তন জিনিসটা জানতে চাইছে। আচ্ছা আমারে বলো তো, পরিবর্তন জিনিসটা কি? পরিবর্তন মানে হচ্ছে আসলে যেটা পার্থক্য বা ব্যবধানকে বোঝায়। সহজ কথা বলতে গেলে তোমাকে যদি এভাবে বুঝাই, ধরো তোমার কাছে আগে 100 টাকা ছিল, এখন তোমার কাছে 400 টাকা আছে। তাহলে আমি যদি বলি টাকার পরিবর্তন কত হয়েছে, তুমি কি করবা? 400 থেকে 100 বিয়োগ করে দিবা, বলবা তোমার 300 টাকা কি পাইছে? বৃদ্ধি পাইছে। ঠিক পরিবর্তন মানে আসলে বিয়োগফল বা পার্থক্য। এখন এখানে যে জিনিসগুলো আমার লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, একটু খুব ভালো করে লক্ষ্য করে দেখো। সাধারণত এই যে প্রথম যে বেগটা দেয়া আছে, এটা আসলে আদি বেগকে নির্দেশ করতেছে, মানে এটা ইউ এর মান। আর এই যে এখানে গ্রাম দিয়ে যেটা লেখা আছে, এটা আসলে ভরকে নির্দেশ করতেছে, মানে এটা এম এর মান দেয়া আছে। কার মান দেয়া আছে? এম এর মান দেয়া আছে। আবার দেখো এখানে একটা কথা বলা আছে, সেই কথাটা হচ্ছে যে এটা একই দ্রুতিতে ঠিক তোমার দিকে ফিরে আসতেছে। মানে স্যার, এই অঙ্কটা যদি আমরা এভাবে করি যে ধরো এটা একটা দেয়াল, আর তুমি এইখানটা থেকে বলটাকে ছুঁড়ে মারছো। এরপর কি হয়েছে স্যার? এই বলটা আবার এই দেয়ালে আঘাত পেয়ে তোমার দিকে চলে আসছে।
এখন ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। আমি যদি তোমাকে খুব সহজ করে বলি তাহলে এই জিনিসটা আমার প্রথম অংশ আর এই জিনিসটা আমার দ্বিতীয় অংশ। তাই এই প্রথম অংশের এখানে বেগটা কত স্যার? প্রথম অংশের এখানে বেগটা হচ্ছে ইউ সমান সমান 10 মিটার পার সেকেন্ড। আবার যেহেতু কি বলছে একই বেগে তোমার দিকে ফিরে আসছে, একই দ্রুতিতে তোমার দিকে ফিরে আসছে, তাই না? তাহলে যেহেতু একই দ্রুতিতে তোমার দিকে ফিরে আসছে, তার মানে হচ্ছে এখানে শেষ দ্রুতিটাও কত হচ্ছে? 10। তবে স্যার এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি তুমি খুব ভালো করে লক্ষ্য করো তো স্যার। ফার্স্টে এই যে বস্তুটা এটা কোন দিকে গেছে? এর দিকটা কোন দিকে ছিল? দেয়ালের দিকে। আর এরপর তার যে দিকটা, এই দিকটা আসলে আছে কোথায়? দেয়ালের বিপরীত দিকে। তার মানে আমি এখানে যদি প্রথম অংশটাকে ঋণাত্মক বিবেচনা করি তাহলে পরের অংশটাকে আমার কি বিবেচনা করতে হবে? ধনাত্মক বিবেচনা করতে হবে। কেন? কারণ দুইটার দিক কিন্তু পরস্পর কি দিকে? বিপরীত দিকে। তার মানে দেখো আমরা এখানে একটা বেসিক ক্লিয়ার করলাম যে যখন দুটা ভিন্ন দিক হবে তখন আমি অবশ্যই এই দিকের উপর ভিত্তি করে একটাকে ঋণাত্মক আর একটাকে ধনাত্মক ধরব। এখন পরবর্তীতে যেহেতু আমাকে কি বের করতে বলেছে? পরিবর্তন বের করতে বলেছে। কার পরিবর্তন? ভরবেগের পরিবর্তন। তার মানে বাবা এখানে আমার ভরবেগ কয়টা আছে? দুইটা আছে। তাহলে আমি এখানে লিখতে পারি প্রথম ক্ষেত্রে ভরবেগ মানে কি? ভর ও বেগের গুণফল, মানে এম আর এই যে বেগের গুণফল, তাই না? তার মানে এখানে আমি এম এর মানটা বসায় দেই। এখানে এম এর মানটা কত আছে? এখানে এম এর মানটা 100 আছে। এখন স্যার একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে নোটিস করতে হবে, ভর কখনো গ্রামে রাখা যাবে না, এটাকে কিলোগ্রাম করতে হয়। এটাকে কি করতে হয়? কিলোগ্রাম। এটাকে কিলোগ্রাম করার জন্য আমি এটাকে কত দ্বারা ভাগ করতে পারি? 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা ভাগ করব। আর এখানে ইউ এর মান কত ছিল? -10। তার মানে বাবা গুণ -10। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি এখানে একটা রেজাল্ট আসবে। সেই রেজাল্টটা কত? -1। ভরবেগের এককটা জানি কি? ভরবেগের একক হচ্ছে কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ভরবেগটা বের করে ফেলছি। আমাদের কিন্তু ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। তাহলে এখন আমরা আবার দ্বিতীয় ক্ষেত্রে ভরবেগটা বের করি। তো দ্বিতীয় ক্ষেত্রে এখানে ভরবেগটা কি হবে? P2 ইকুয়াল এম ভি। এখন স্যার তোমাকে আসলে ভরবেগের কি বের করতে বলছে? পরিবর্তন বের করতে বলছে। তার মানে এখন পরিবর্তনটা কি আসবে? পরিবর্তনটা আসবে ডেল পি সমান সমান P2 মাইনাস P1। এখানে P2 আর P1 এর মান বসায় দিলে কত আসছে? 2 কিলোগ্রাম তার মানে ভরবেগের পরিবর্তনটা হবে কোথায়? 2 কিলোগ্রাম মিটার ইনভার্স 1। এখানে 2 সংখ্যা বুঝাইতেছে আর এইখানে যেহেতু প্লাস আসছে তার মানে পরিবর্তনের দিকটা বুঝাইতেছে হচ্ছে শেষ বেগের দিকে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা ভরবেগ ও শক্তির সংরক্ষণশীলতা নিয়ে একটু আলাপচারিতা করব। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা আসলে হচ্ছে সাধারণত তোমরা খুব একটা নর্মাল জিনিস শুনে থাকবা যে একটা ট্রাক
একটা বাস যখন পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়, আসলে এটা সংঘর্ষেরই মূল টপিক, সংঘর্ষে লিপ্ত হয়, এরপর কি হয়? এরপর কেউ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়, আবার কারো ক্ষতিগ্রস্ততার পরিমাণ খুব কম থাকে। কিন্তু মূল বিষয়টা কি জানো? সংঘর্ষের আগে এই দুইটা বস্তুর ভরবেগ যা ছিল, ঠিক সংঘর্ষের পর তার ভরবেগ এর সমষ্টি একই থাকে। মানে বিষয়টা আমি খুব সহজ করে বলছি। তুমি দেখো, তোমাদের সহজ করে বোঝানোর জন্য আমি এখানে কি করেছি, আমি এখানে দুইটা বস্তুকে নিয়েছি, দুইটা পাথরকে কল্পনা করেছি। তুমি দেখো, এই দুইটা পাথর, এই পাথর আর এই পাথর একই দিকে যাত্রা করতেছে। এই পাথরের আকার কিছুটা বড়, এই পাথরের আকার কিছুটা কি ছোট। তো বুঝতেই পারতেছো এটার ভর বেশি, এটার ভর কি কম। তাহলে যেহেতু এটার ভর কি বেশি, তার মানে এটা যদি ছোট বস্তুকে আঘাত করে তাহলে ছোট বস্তু ক্ষতিগ্রস্ত কি হবে, বেশি হবে। এটা নর্মাল একটা সেন্সে বলা যায় যে একটা ট্রাক আর যদি একটা সাইকেল পরস্পর সংঘর্ষে লিপ্ত হয় তাহলে কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তো বোঝাই যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে সাইকেল। এখন প্রশ্ন হয়েছে, আমি আসলে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। বাচ্চা, সংরক্ষণশীলতা মানে কি জানো? সোজা কথা, এখানে মানগুলো সংরক্ষণশীল থাকতেছে, মানগুলো পরিবর্তন হচ্ছে না। মানে সংঘর্ষের পূর্বে এই যে একটা বস্তু আছে, অবশ্যই তার একটা ভরবেগ আছে। তার মানে এই বস্তুটার, এই m1 বস্তুটার ভরবেগ কি হবে? অবশ্যই m1 বস্তুর ভরবেগটা হবে m1 u1। আর এই যে m2টা আছে, এই m2 বস্তুর ভরবেগটা কি হবে? m2 u2। এরা কি দেখো, এরা কি সংঘর্ষের আগের বস্তু না? তাই এদের ভরবেগের সমষ্টি, এই যে সংঘর্ষের পরে যে বস্তুটা, এদের ভরবেগের সমষ্টি পরস্পর কি হবে? সমান হবে। এর ভরবেগটা কি হবে? m1 v1 প্লাস m2 v2। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। মানে সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে বস্তুর ভরবেগ এর মান কি থাকে? সংরক্ষণ থাকে। আরও সহজ করে বলতে গেলে বলা যায় যে এই জিনিসটার মান আমরা যখন গণিত করব তখন ব্যাপারগুলো আরও সহজ করে বুঝতে পারবা। মানে এই যোগফলের মান যদি 50 হয়, ধরে নিচ্ছি, মানে একটা বোঝানোর সুবিধার্থে বলতেছি, তাহলে এই যোগফলের ভ্যালু কি হবে? 50 হবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। আজকে এতটুকুই থাকুক।